আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল ডান ইউর ডিউটিস প্রপারলি। আমি আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের দায়িত্ব কর্তব্য যথারীতি পালন করছো। আমি মোহাম্মদ রুবেল হোসেন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা 150টি এমসিকিউ সমাধান নিয়ে কাজ করব। বাংলা দ্বিতীয় পত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাংলা দ্বিতীয় পত্র আছে, মাঝে মাঝে কিছু বাংলা প্রথম পত্রটাও আছে, যেটা আমাদের অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই যারা যুক্ত হচ্ছ, আমাকে একটু দ্রুত একটু কাইন্ডলি জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দাও। আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে নাও আজকের আমাদের এই লাইভ সেশনে, যেটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে নাও এবং আমার বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং লেখাটা দেখতে পাচ্ছ কিনা। আমাকে একটু দ্রুত একটু জানাও, আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। সবাই একটু দ্রুত একটু কাইন্ডলি জানিয়ে দাও। সবাই একটু দ্রুত একটু কাইন্ডলি সবাই একটু জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আজকে হয়তোবা কথাগুলো একটু কম শুনতে পাচ্ছ, কারণ আমার কাছে এখন হচ্ছে মাইক্রোফোন নেই। আজকে আমাদের মাইক্রোফোনের একটু প্রবলেম হতে পারে। সবাই একটু দ্রুত একটু কাইন্ডলি একটু যুক্ত হয়ে নাও এবং বলো যে সবকিছু আপাতত ঠিক আছে কিনা। সবাই একটু দ্রুত একটু কাইন্ডলি যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে নাও। সবাই একটু দ্রুত একটু আজকের ক্লাসে একটু দ্রুত যুক্ত হন। সবাই একটু দ্রুত যুক্ত হন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। লাইভ ক্লাসে দেখো নাকি কি সময় আসি। সবাই একটু দ্রুত একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা জানাও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে আমরা 150টি এমসিকিউ সমাধান করব। আজকে এখানে খুবই গুরুত্বপূর্ণ বাছাইকৃত আমরা নিয়ে এসেছি। 150টি এমসিকিউ আছে। যদি দেখতে পাও বা সবকিছু শুনতে পাও তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো কি লেখা আছে। তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি কোন পদ? তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি কোন পদ? এখানে ক বিশেষণ, খ সর্বনাম, গ নাম্বার বিশেষণ অর্থাৎ ক্রিয়া বিশেষণ আর গ নাম্বারে অব্যয়। সবাই একটু দ্রুত একটু উত্তর দাও তো দেখি। সবাই একটু দ্রুত একটু উত্তর দাও দেখি যে 1 নম্বরে কি আছে। আজকে একটু তোমাদের হয়তো শুনতে একটু কষ্ট হয়ে যাবে।
যে আজকে আমার কাছে মাইক্রোফোনটা নেই, সেই জন্য হয়তো বা তোমাদের কাছে একটু কষ্ট হয়ে যেতে পারে কথাগুলো শুনতে। আচ্ছা, সবাই একটু দ্রুত একটু উত্তর দিতে চেষ্টা করো যে 1 নম্বর প্রশ্নটা কি আছে। আরে বাবা, এত কাঁপাকাঁপি করছে কেন? এক নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ছোট করেই দেই। সবাই দেখতে পাচ্ছ আশা করছি? 1 নম্বর প্রশ্নটা সবাই আশা করছি দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্নটা একটু দ্রুত একটু উত্তর করো, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু উত্তর করো দেখি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, সবাইকে বুঝিয়ে দিচ্ছি। দ্রুত আমাকে একটু উত্তর করো। দ্রুত আমাকে একটু উত্তর করে জানাও যে 1 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে। আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে, এখন কি সবকিছু দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো আমি বলে দিচ্ছি, এখন উত্তর করো সবাই। আমরা একটু ছোট, মানে আজকে পিডিএফটা একটু ঝাপসা দেখতে পাবো, কারণ একটা শুধু হোয়াইট কালার দিয়ে দেওয়া আছে, সেই জন্য হয়তো বা একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আমি তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, দেখো তাহলেই, আর আমি এই পাশে লিখে দিচ্ছি, তাহলেই তোমাদের আর সমস্যা হবে না। 1 নম্বর প্রশ্ন আছে, বলছে তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? 1 নম্বরে, তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? ভর্তি হতে চাও। এইখানে এই কিটা কোন পদ? এইখানে কিটা কোন পদ? এই নম্বরের উত্তর আছে হচ্ছে বিশেষণ। এই নম্বরের উত্তর আছে বিশেষণ। খ নম্বরের উত্তর আছে, মানে অপশন আছে হচ্ছে সর্বনাম। এই নম্বরে বিশেষণ, খ নম্বরে সর্বনাম, গ নম্বরে আছে ক্রিয়া বিশেষণ, আর ঘ নম্বরে আছে হচ্ছে অব্যয়। এখন সবাই বলো যে এখন দেখতে পাচ্ছ, এবং এখন দ্রুত একটু উত্তর করো দেখি তোমাদের কেমন হয়। আচ্ছা, রিদিতা রহমান আপু বলেছেন সর্বনাম। আচ্ছা, সবাই একটু বলো দেখি যে সবার কি তোমাদের কি মনে আছে, সবাই দ্রুত একটু বলো। 1 নম্বর প্রশ্ন আছে, তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি কোন পদ? সবাই একটু দ্রুত উত্তর করো, তারপরে হোক কিংবা না হোক ওটা আমরা পরে দেখছি। দেখো, এইরকম যদি কি নিয়ে যদি প্রশ্ন আসে পরীক্ষার হলে, দেখো কি হচ্ছে 2 প্রকার, একটা ঋষিকার আর একটা হচ্ছে দীর্ঘিকার। এই 2 কি নিয়ে প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়গুলোতে। এখন দেখো কোন কি কোন, মানে কিভাবে ব্যবহৃত হয় এটি একটু দেখো, মাথায় রাখবা। এটাও কি এবং এটাও কি, দুইটাই কিন্তু প্রশ্ন করতেই ব্যবহৃত হয়, 2 কি প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এখন কোন কি কোন জায়গায় থাকবে আর কোন কি কোন জায়গায় আমরা ব্যবহার করব, আবার প্রশ্নতে কিভাবে আসে সেটা একটু লক্ষ্য করো। দেখো, নাম্বার 1, কোন কিছুর উত্তর যদি হ্যাঁ অথবা না দিয়ে আমরা দিতে পারি, হ্যাঁ অথবা না দিয়ে আমরা যদি উত্তর করতে পারি, সেই সকল জায়গায় আমরা কয় ঋষিকারে কি ইউজ করব। আর যদি আমাদের ব্যাখ্যা করতে হয়, কি করতে হয়, উত্তরটা আমাদের দিতে ব্যাখ্যা করতে হয়, তাহলে সেখানে কয় দীর্ঘিকারে কি দিব। ফর এক্সাম্পল, আমি বললাম তোমার নাম কি, তোমার নাম কি, এখানে এই কিটা ঋষিকার দিব না দীর্ঘিকার দিব? এখানে তোমার নাম কি হ্যাঁ অথবা না দিয়ে কি উত্তর করা যাচ্ছে না, তাই এখানে আমাদের কি লাগাতে হবে, দীর্ঘিকারই লাগাতে হবে। আবার আমি তোমাকে বললাম তুমি কি আজকে লাইভ ক্লাস দেখছো?
তুমি কি আজ লাইভ ক্লাস দেখছো? এইখানে কিটা কি দেখো তো, এখানে তুমি হ্যাঁ অথবা না দিয়ে কিন্তু উত্তর করতে পারবা। তাহলে এখানে অপশনটা কি হচ্ছে, এখানে তাহলে তুমি কি আজ লাইভ ক্লাসটা দেখছো, এখানে কিটা ঋষিকার দিয়ে দিবা। তাহলে আশা করছি যে ঋষি আর দীর্ঘিকারের কি নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে পরীক্ষায় আসবে যে বলবে এই যে এই কি নিয়ে, তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এখানে কি কোন পদ, এখানে কি কোন পদ, তখন আমাদের উত্তর দিতে হবে। তখন তাহলে দেখো এখন এই কি নিয়ে আমরা একটু কথা বলে নেই। নাম্বার 1 মাথায় রাখবা, সবাই নোট করে নাও। কি যদি ঋষিকার দিয়ে কোনো সেন্টেন্সে যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যাবে, কিন্তু এই যে এরকম যদি দিয়ে দেয় তখন কিন্তু উত্তরটা ভিন্ন হয়ে যায়। দেখো লক্ষ্য করো, কি যদি কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে যদি ঋষিকার দিয়ে দেওয়া থাকে তাহলে সেটা 100% সেই কিটা অব্যয় পদ হবে, সেটা 100% সেই কিটা কি হবে, অব্যয় পদ হবে। এখন 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এই কি যদি দীর্ঘইকার হয় তাহলে এটার দুইটা উত্তর হয়। কি কি উত্তর হয়? একটা উত্তর হয় হচ্ছে বিশেষণ, একটা উত্তর হয় হচ্ছে বিশেষণ, আরেকটার উত্তর হয় কি ভাইয়া, আরেকটার উত্তর হয় হচ্ছে সর্বনাম, আরেকটার উত্তর হয় কি সর্বনাম, সর্বনাম। তাহলে এই কিটা একটা হতে পারে বিশেষণ, আরেকটা হতে পারে সর্বনাম। এখন তাহলে আমরা তো 1 নাম্বারটা জেনে গিয়েছি যে কি যদি ঋষিকার দিয়ে কোনো সেন্টেন্সে দেওয়া থাকে সেটা 100% অব্যয় পদ হবে, কিন্তু যদি দেওয়া থাকে বিশেষণ এবং এই কি দীর্ঘইকার যদি দেওয়া থাকে তাহলে একটা হয় বিশেষণ আর একটা হয় সর্বনাম। তাহলে কখন আমরা বুঝবো যে এটা বিশেষণ হয়েছে এবং এটা সর্বনাম হয়েছে? তাহলে এই কথাটা একটু মাথায় রাখবা, তাহলেই অনায়াসে বুঝতে পারবা। মাথায় রাখো শর্টকাট টেকনিক, এই কি এর পরে যদি সরাসরি ক্রিয়া থাকে, ক্রিয়ার পরে যদি সরাসরি ক্রিয়া থাকে, কি থাকে ক্রিয়া, আমরা ইংরেজিতে বলে দেই, ইংরেজি আমরা ভালো বুঝি। ক্রিয়ার পরে যদি সরাসরি ভার্ব থাকে, ক্রিয়ার পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে এই কিটা কি হবে, এই কিটা সর্বনাম, এই কিটা কি হবে, এই কিটা হবে সর্বনাম। আর এই কি এর পরে সরাসরি যদি ভার্ব না থেকে অন্য যে কোনো পদ থাকে, অন্য যে কোনো পদ থাকে তাহলে এই কিটা হবে হচ্ছে বিশেষণ, এই কিটা হবে কি, এই কিটা হবে হচ্ছে বিশেষণ। কি এর পরে যদি সরাসরি ক্রিয়া থাকে তাহলে সেই কিটা হবে সর্বনাম, আর কি এর পরে যদি অন্য যে কোনো পদ থাকে তাহলে সেটা হবে হচ্ছে বিশেষণ। তাহলে এখন দেখো, এখন উত্তর করো। ভাইয়ের কানে কম শুনি, আজকে আমার কাছে মাইক্রোফোন নেই সেজন্য আমিও জোরে বলছি, তোমাদেরও কানেও কম শুনতে হচ্ছে। একটু কানে একটু কম শুনতে হবে মানে মাইক্রোফোনটা আমার কাছে আজকে নেই, একজন নিয়েছে মাইক্রোফোনটা, সেই কারণে আমিও জোরে কথা বলছি কিন্তু তোমাদের ওইখানে পৌঁছাতে একটু সমস্যা হচ্ছে। একটু এখন দেখো, তাহলে আমি কি বললাম, কি যদি ঋষিকার দিয়ে থাকে সেটা হচ্ছে অব্যয় পদ, এবং কি যদি কি এর পরে যদি সরাসরি ক্রিয়া থাকে সেটা কি হবে, সর্বনাম হবে। আর কি এর পরে যদি সরাসরি অন্য যে কোনো পদ থাকে তাহলে সেটা হবে বিশেষণ। এখন দেখো এটা একটু লক্ষ্য করো, এখন এদিকে লক্ষ্য করো, এই যে আমাদের প্রশ্নটাতে একটু চলে যাচ্ছি। আচ্ছা আমরা উদাহরণ দেই তাহলে আমরা বুঝতে পারবো। দেখো তুমি এতক্ষণ কি করছিলে, তুমি এতক্ষণ কি করছিলে, এইখানে এই কিটা কোন পদ হবে এখন বলো তো? তুমি এতক্ষণ কি করছিলে, তুমি এতক্ষণ কি করছিলে, এই কিটা টাকার লাগবে না, তুমি এতক্ষণ কি করছিলে, এই ক্রিয়ার পরেই দেখো সরাসরি কাজ বোঝাচ্ছে, করছিলে একটা ভার্ব। আমরা ভার্ব শিখব কিভাবে, কোন সেন্টেন্সে যদি কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় সেটাই কাজ। তাহলে ক্রিয়ার পরে সরাসরি একটা ক্রিয়া আছে, তাই এটি একটি সর্বনাম, তাই এটি একটি কি ভাইয়া, তাই এটি একটি হচ্ছে সর্বনাম পদ।
আচ্ছা, এখন তোমাকে আবার এই উদাহরণটা যদি এইরকম করে দেই যে তুমি এতক্ষণ কি কাজ করছিলে, এতক্ষণ কি কাজ করছিলে, তাহলে এই কিটা কি হবে বলো তো? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তুমি এতক্ষণ কি করছিলে, এটা কিটা সর্বনাম হলো। এখন দ্বিতীয় নাম্বার, তুমি এতক্ষণ কি কাজ করছিলে, কাজ ওয়ার্ক একটা কিন্তু নাউন, একটা কি ভাইয়া, এই ওয়ার্কটা একটা কিন্তু নাউন পদ। কি এর পরে সরাসরি যদি ক্রিয়া থাকে তাহলে সেটা হবে সর্বনাম, আর ক্রিয়ার পরে যদি সরাসরি অন্য পদ থাকে, ক্রিয়াটা পরে আছে, পরে দেখা যাবে না, সরাসরি যে পদ আছে সেটা দেখতে হবে। তাহলে এই ক্রিয়ার পরে সরাসরি নাউন পদ আছে, তাই এটি একটি বিশেষণ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ভাইয়া, অপূর্ব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিদিতা রহমান বলেছেন সর্বনাম, আলমিন আপু বলেছেন সর্বনাম, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আশা করছি বুঝতে পেরেছো। আরেকটা উদাহরণ দিয়ে আমরা আজকের ক্লাস এখানে মানে কি নিয়ে সমস্যা সমাধান করে দেই, মানে শেষ করে ফেলবো। আমি বললাম কি আশ্চর্য, কি আশ্চর্য, পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত, পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত। এখানে এই কিটা যদি আন্ডারলাইন ওয়ার্ড করে বলে এটা কোন পদ বলো তো? এখন উত্তর করো তো। কি আশ্চর্য, পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত, তাহলে এখানে এই কিটা কোন পদ হবে? আচ্ছা, এই তো শাহরিয়ার শিমুল ভাই বলেছেন বিশেষণ, রিদিতা রহমান আপু বলেছেন বিশেষণ। আচ্ছা, ভেরি গুড। আমরা আশা করছি যে তোমরা সকলেই এই বিষয়ে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি আশ্চর্য, পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত, এটার উত্তর বলো তো দেখি। কি আশ্চর্য, পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত। এটা ধরো আমরা এমনিতে একটা প্রশ্ন, এমনিতে একটা উত্তর দাও দেখি। কি আশ্চর্য, পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত, এখানে কি কোন পদ বলো দেখি। সবাই উত্তর করবো ভাইয়া, যারা আছো সবাই একটু উত্তর করো না, সবাই একটু উত্তর করো, তাহলেই তো মোটামুটি একটা ভালো কিছু করতে পারবে, তাই না? সবাই একটু উত্তর করো দেখি বুঝতে পেরেছো কিনা। এখন আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো এমসিকিউ, এখন আমরা চলে আসি এখন নাম্বার। তাহলে এই 1 নাম্বার প্রশ্নটা আমাকে এখন বলো, 1 নাম্বারটা, তাহলে এখন বলো এইভাবে যদি দেওয়া থাকে, প্রথম কথা হচ্ছে তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এটার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাচ্ছে, কিন্তু প্রশ্নকর্তা যদি জেনেও ভুল করে, মানে কি ঋষি এবং দীর্ঘিকার যদি ভুল করে দেয়, তাহলে তোমাকে সেইভাবেই উত্তর করতে হবে। এখানে কিন্তু দীর্ঘিকার দেওয়া আছে, যদি ঋষিকার দিত, ঋষিকারই কিন্তু হতো, মানে হবে আর কি। তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে, তাই এটা ঋষিকারই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কি দীর্ঘিকার দিয়ে দিয়েছি, তাহলে তখন উত্তর কি করবা? যদি ঋষিকার দেওয়া থাকে তাহলে এটার উত্তর কি হতো? অব্যয় হতো। এটার কি হতো ভাইয়া? এটা অব্যয় হতো, কিন্তু ঋষিকার দেওয়া নেই, তাই আমাকে দীর্ঘিকার দেওয়া আছে, তাই দীর্ঘিকার কোন পদের পূর্বে আছে? বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় একটা নাউন পদ, অর্থাৎ নাউন পদের পূর্বে আছে, তাই এটি একটি বিশেষণ। এখানের উত্তর দিতে হবে বিশেষণ। আচ্ছা, বিশেষণ, ভেরি গুড। আচ্ছা, বিশেষণ, ওকে। তাহলে আমরা 1 নম্বরের উত্তর দিব কি? 1 নম্বরের উত্তর দিব হচ্ছে বিশেষণ। আশা করছি মোটামুটি 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্নে আসলাম। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। এইখানে বাঁকা বাঁশের বাঁশরি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কি বাঁশি বিশেষ অর্থে, নাকি সৌন্দর্যের প্রতীক, নাকি ভালোবাসা, নাকি শখ? এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য,
তোমাদের জন্য আমরা একটা বিদ্রোহী কবিতা নিয়ে একটা ক্লাস নিব, যাতে তোমাদের এই বিষয়টা নিয়ে সমস্যার সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। এই বাঁকা বাঁশরিটা ভালোবাসা অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কি হয়েছে ভাইয়া? বাঁকা বাঁশের বাঁশরি একটি ভালোবাসা অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আজকে ধরো যে এই বাঁকা বাঁশরি ভালোবাসা অর্থে বোঝানো হয়েছে, হ্যাঁ, তাহলে এইটা আজকে তোমাদের একটু বোঝাতে একটু কঠিন হয়ে যাবে, কারণ আমরা বিদ্রোহী কবিতাটা ওইভাবে হয়তোবা আমরা ক্লাস নেইনি, হয়তোবা তুমি জানো। এটা মাথায় রাখবা, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য, এটি ভালোবাসা অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা একটু দেখো। আচ্ছা, তোমাদের কি দেখতে ঝাপসা ঝাপসা বা ছোট ছোট অক্ষর মনে হচ্ছে কিনা আমাকে একটু জানাও তো, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, লাভ, এই তো ভালোবাসা। শাহরিয়ার ভাইয়া হ্যাঁ বলেছেন, লাভ, সি, ভেরি গুড। আমাকে বলো তো ভাইয়া যে ছোট ছোট গুলো দেখা যাচ্ছে কিনা। একেবারেই ছোট ছোট যদি হয় তাহলে আমরা একটু মানে জুম করে বড় করে দেখিয়ে দিব, শুধু এক পাশেরটা একটু বড় করে দেখিয়ে দিব। আরে বাবা, আমাকে একটু জানাও তো যে দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, যে ঝাপসা মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি হালকা একটু বড় করে দিচ্ছি, যাতে তোমাদের জন্য দেখতে কি সুবিধা হবে। এক পাশে লিখে দিচ্ছি, মানে এক পাশে একটু বড় করে দিচ্ছি। আরে বাবা, আমি একটু এক পাশে একটু টেনে বড় করে দেই, যাতে তোমাদের একটু দেখতে সুবিধা হয়। আচ্ছা, এইভাবে এতটুকু থাক, এক পাশের গুলো থাক। আচ্ছা আচ্ছা, এইভাবে থাক, তাহলে হয়তো দেখতে পাবা। এইভাবে থাক। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছ নাকি? এখন আশা করছি যে দেখতে পাবা। আচ্ছা, আমরা শাহরিয়ার শিমুল বলেছেন 3-এর 1। আচ্ছা, রিদিতা রহমান আপু বলেছেন 3-এর 1। আচ্ছা, দেখো এখন প্রশ্ন নাম্বার কি বলেছি। প্রশ্ন নাম্বার বলেছি, আনারস, চাবি ভাষা দুটি কোন ভাষা থেকে এসেছে? এটি কি পর্তুগিজ নাকি ওলন্দাজ নাকি আরবি নাকি ফারসি? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সবাই উত্তর করতে শুরু করেছো। 3 নাম্বার, আনারস, চাবি, এটি একটি পর্তুগিজ ভাষার শব্দ। আনারস, চাবি, আলকাত্রা, পাউরুটি, এগুলো হচ্ছে কি পর্তুগিজ ভাষার শব্দ। আর ওলন্দাজ কি হরতন, রুইতন, স্কাপন, এগুলো হচ্ছে ওলন্দাজ ভাষার শব্দ। আরবি কি? আরবি ভাষার উৎপত্তি হয়েছে কোথায় ভাইয়া? আরবি ভাষার উৎপত্তি হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তানে আরবি ভাষার উৎপত্তি হয়েছে কিন্তু কোথায় ভাইয়া? আফগানিস্তানে। আর ফার্সি ভাষার উৎপত্তি হয়েছে কোথায় ভাইয়া? ফার্সি ভাষার উৎপত্তি হয়েছে ইরানে। ইরানে। আচ্ছা, এই এখানে অর্থাৎ এই যে বাংলা ভাষার শব্দ ভান্ডারটা একটু মাথায় রাখবা। শব্দ ভান্ডার নিয়ে প্রতি বছরই প্রশ্ন আসে, শব্দ ভান্ডারটা একটু মাথায় রাখবা। আচ্ছা, সবাই উত্তর করতেছো, ভেরি গুড, খুবই ভালো লাগছে। উইজডম শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে প্রজ্ঞা। 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা 4 নম্বরের উত্তর করে ফেলেছে শাহরিয়ার শিমুল, 5ও করেছেন, 7ও করেছেন। আচ্ছা, তাহলে দেখো, উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। আর এর সাথে পাশাপাশি আরেকটু কিছু পারিভাষিক শব্দটা, তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম, এই পারিভাষিক শব্দটা একটু মাথায় রাখতে হবে। পারিভাষিক শব্দটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার হলে পারিভাষিক শব্দটা একটা দিচ্ছেই, বাংলা ভাষার শব্দ ভান্ডারও একটা দিচ্ছেই, সো এগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, 4 নম্বর তাহলে প্রজ্ঞা। 5 নম্বরে কি রূপসী বাংলার কবি বলা হয় কাকে? সুকান্ত ভট্টাচার্যকে, জীবনানন্দ দাশকে, কাজী নজরুল ইসলামকে, প্রমোদ চৌধুরীকে। রূপসী বাংলার কবি বলা হয় কাকে? আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর শাহরিয়ার শিমুল বলেছেন জীবনানন্দ দাশ, আর আলমিন আপু বলেছেন জীবনানন্দ দাশ। সবাই একটু দ্রুত একটু বলো দেখি। রূপসী বাংলার কবি দুশোর পাণ্ডুলিপির কবি, দুশোর পাণ্ডুলিপির কবি, দুশোর রূপসী বাংলার কবি, দুশোর পাণ্ডুলিপির কবি। তারপরে আমাদের নির্জনতম কবি এবং
এইটুকু মাথায় রাখো। 5 নাম্বার, রূপসী বাংলার কবি, ধূসর পান্ডুলিপির কবি, নির্জনতম কবি। এই তিনটা নাম একজনকেই প্রকাশ করে, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের তাহলে আমরা কি কি শিখলাম? রূপসী বাংলার কবি, ধূসর পান্ডুলিপির কবি, নির্জনতম কবি। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? জীবনানন্দ দাশ তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। বরিশালে জন্মগ্রহণ করেছেন জীবনানন্দ দাশ। তার মাও একজন বিখ্যাত কবি ছিল। বলতো, প্রশ্ন আসে কোন কবির মাও একজন বিখ্যাত কবি ছিলেন? সবাই একটু দ্রুত দেখি, উত্তর দাও তো দেখি। তার মায়ের নাম কি ছিল? আচ্ছা, রিদিতা রহমান আপু, তোমরা বলেছো আলবিনা এবং সারে শিমুল বলেছেন যে জীবনানন্দ দাশ। আচ্ছা, এখন বলো যে জীবনানন্দ দাশের মায়ের নাম কি এবং তিনি জীবনানন্দ দাশ কোথায় মারা যান, কিভাবে মারা যান? বলো দেখি সবাই। দাস ছিল আসলে মারা গেছে, পরে আর কার ছিল ছিল আরো প্যারা ছিল, জয় ছিল, ছিল আসলে হচ্ছে কালকে সামনে তখন সোজা করছি বই আমি কোনো দিকে যাইতে পারতো না, ঘুমায় গেছিল। তাহলে রূপসী বাংলার কবি, ধূসর পান্ডুলিপির কবি, নির্জনতম কবি বলা হয় জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশের মায়ের নাম কি ছিল? জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও সেই কালের বিখ্যাত একজন কবি ছিলেন। কুসুম কুমারী দাশের একটি বিখ্যাত কবিতা, আমাদের দেশে সেই ছেলে হবে কবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তার কিন্তু একটা বিখ্যাত একটা কবিতা। আচ্ছা, এই তো আমাদের কুসুম কুমারী, এই তো আমরা মাহফুজ আলম ভাই বলছেন মাতার নাম কুসুম কুমারী দাস, রিদিতা আপু বলেছেন কুসুম কুমারী দাস, অপূর্ব বলেছেন আদর্শ লিপি কুসুম কুমারী দাস। হ্যাঁ, এই তো ভেরি গুড। আচ্ছা, তাহলে এই তিনটা নামগুলো লিখে নাও। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে, ধূসর পান্ডুলিপির কবি বলা হয় জীবনানন্দ দাশকে, নির্জনতম কবি বলা হয় জীবনানন্দ দাশকে। আর এছাড়াও আরো আরেকটা লিখে নিবা, চিত্ররূপময় কবি। চিত্র রূপময় কবি, রূপময় কবি বলা হয় জীবনানন্দ দাশকে। এই চারটা নাম একটু মাথায় লিখে ফেলো। ধূসর পান্ডুলিপি বাংলা, রূপসী বাংলার কবি, চিত্ররূপময় কবি, নির্জনতম কবি। এই 4-5টা নামটা একটু লিখে ফেলো। আচ্ছা, আর জীবনানন্দ দাশ তিনি কাজী নজরুলের সাথেই 1899 সালে একই সালে জন্মগ্রহণ করেন। তিনি মারা গিয়েছেন কোথায়? মারা গিয়েছেন এই 1954 সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনায়। অনেক সময় প্রশ্ন আসে কোন কবি ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন? তিনি এই জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, তারপরে 6 নম্বর প্রশ্ন, আকাশ ও পৃথিবী এক কথায় যাকে বলা হয় ক্রন্দশী। আকাশ ও পৃথিবী এক কথায় বলা হয় ক্রন্দশী। তাহলে এক কথায় প্রকাশটাও আমাদের একটু সজাগ মানে মাথায় রাখতে হবে। এক কথায় প্রকাশ আমরা যে লেকচার শিট দিয়েছি সেগুলো পড়লেও হবে, অথবা যার যার কাছে যে যে বই আছে সেগুলো পড়লেও হবে ইনশাআল্লাহ। তাহলে আকাশ ও পৃথিবী এক কথায় প্রকাশ করলে হয় ক্রন্দশী। আচ্ছা, হ্যাঁ, এই তো ভেরি গুড। ট্রাম দুর্ঘটনায় মারা যান, এই তো ভেরি গুড, খুবই ভালো লাগলো। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা কি লিখে দিয়েছি? 7 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলে দিয়েছি বিপদ এবং দুঃখ একই সাথে আসে। বাক্যটি কি একটি সরল বাক্য, নাকি একটি জটিল বাক্য, নাকি একটি যৌগিক বাক্য, নাকি একটি মিশ্র বাক্য? বিপদ এবং দুঃখ একই সাথে আসে। ও সরি, 7 নম্বরটা দেখতে পাচ্ছ না? 7 নম্বরটা আমরা একটু নিচে নামাই নিয়ে আসি। বিপদ এবং দুঃখ একই সাথে আসে। বিপদ এবং দুঃখ একই সাথে আসে। এখন হয়তো দেখতে পাচ্ছ সরল, জটিল, যৌগিক, মিশ্র। হ্যাঁ, এখন 7 নম্বরটা দেখতে পাচ্ছ। এখন 7 নম্বরটা বলো দেখি। বিপদ এবং দুঃখ একই সাথে আসে, তাহলে এটা কি বাক্য প্রকরণ থেকে আমরা প্রশ্ন দিয়েছি। বাক্য প্রকরণ, এই বাক্য প্রকরণ থেকে আমরা প্রশ্ন দিয়েছি। বাক্য প্রকরণ থেকেও পরীক্ষার হলে আসে, কিন্তু বিশেষ করে যে যারা কালকে ষষ্ঠের পরীক্ষা দিবা এখানেও হয়তো পাবা ইনশাআল্লাহ। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলে তো পাবাই।
আচ্ছা, অপূর্ব বলেছেন যৌগিক বাক্য অব্যয় আছে এবং। আচ্ছা, ভেরি গুড। তাহলে মাথায় রাখবা যে আমরা সরল বাক্য চিনব কেমনে বলে দিয়েছি, সেদিন শেষ করতে পারিনি, ফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এই বাক্য প্রকরণটা শেষ করতে পারিনি। সরল বাক্য মনে রাখবা একটি সেন্টেন্সে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র ভার্ব যদি থাকে সেটি হয় সরল বাক্য। এছাড়াও সরল বাক্যতে যদি বলা হয় যে কি বলা হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এবং যদি বলা হয় প্রবাদ বাক্যগুলো যদি দেওয়া থাকে, তাহলে সেটি হয় হচ্ছে সরল বাক্য। আচ্ছা, তারপরে এই জটিল এবং জটিলের অপর নাম কিন্তু মিশ্র, জটিল বাক্যর অপর নাম মিশ্র বাক্য। এই জটিল বাক্যটা চিনব কিভাবে? জটিল বাক্যগুলো চিনব এইভাবে, মাথায় রাখবা যে অর্থাৎ জটিল মানেই কি, দুইটি কর্তা দুইটি ক্লজ থাকবে, মাঝখানে কমা দিয়ে সেপারেট করে দেয় তাদের। জটিল বাক্যে দুইটি সাবজেক্ট থাকে, দুইটি ভার্ব থাকে, বা তারও একাধিক হতে পারে, মাঝখানে কি করবে, কমা দিয়ে সেপারেট করে দিবে এবং কিছু কনজাংশনের মতন কাজ করবে, কিছু অব্যয়, যেমন যে, যেন, যিনি, তিনি, যা, তা, যার জন্য, তার জন্য, এই রকম অব্যয়গুলো যেখানে যুক্ত থাকে সেটা জটিল বা মিশ্র বাক্য হয়। আর আরেকটা যৌগিকটা মাথায় রাখবা, কি ভাইয়া? যৌগিকটা মাথায় রাখবা দুই পাশে সরল, এখানে একটা থাকবে হচ্ছে সরল বাক্য, আবার এইখানে থাকবে হচ্ছে সরল বাক্য, দুই পাশেই সরল বাক্য, মাঝখানে কিছু অব্যয় যুক্ত হবে। সেই অব্যয়গুলো কি কি? এবং, কিন্তু, যথাপি, নথাপি, বরং, যথাপি, নথাপি, এই অব্যয়গুলো মাঝখানে যেখানে যুক্ত হবে সেগুলো দেখবা হচ্ছে কি ভাইয়া, সেগুলো হচ্ছে যৌগিক বাক্য। তাহলে বিপদ এবং দুঃখ একই সাথে আসে এবং একটি অব্যয় পদ আছে, তাই এটি একটি কি ভাইয়া, তাই এটি একটি যৌগিক বাক্য। যারা যৌগিক বাক্য উত্তর করেছো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 8 নাম্বারটা বলো। 8 নাম্বার প্রশ্নটা দেখো, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত বলো? স্বরবৃত্ত, অক্ষবৃত্ত, মাত্রাবৃত্ত এবং হচ্ছে গদ্য ছন্দ। এইভাবে যদি পরীক্ষার হলে দেয় তাহলে আমরা কি উত্তর কিভাবে মনে রাখবো, এর আগেও আমি বলে দিয়েছি, শর্টকাট টেকনিক ইউজ করে মাথায় রাখবা, সেগুলো আবার আমি বলে দিচ্ছি, দেখি তোমরা আগে বলো দেখি। আচ্ছা, শাহরিয়ার সিংহ বলেছেন মাত্রাবৃত্ত, আলমিনা আপু বলেছেন মাত্রাবৃত্ত। আচ্ছা, সবাইকে দেখতে চাচ্ছি, সবাই একটু দ্রুত বলো দেখি। আচ্ছা, মাহফুজ আলম বলেছেন 8 সি মাত্রাবৃত্ত। আচ্ছা, তাহলে আমরা সোনার তরী কবিতাটি একটি মাত্রাবৃত্ত ছন্দ, মনে রাখবা কিভাবে? মনে রাখবা এইভাবে, আমরা জানি আমাদের পাঠ্য বইয়ে কি ভাইয়া, আমাদের এই পাঠ্য বইয়ে 12টা কবিতা আমাদের পড়তে হবে। এখন এই 12টা কবিতা 3টা ছন্দে রচিত, আমাদের তোমাদের জন্য মানে 3টা ছন্দে রচিত, 3টা ছন্দে রচিত। কি কি ছন্দ? 1 নম্বর ছন্দ আছে গদ্য ছন্দ, মনে করো আমরা গদ্য ছন্দ, 2 নম্বরে মাত্রাবৃত্ত ছন্দ, আর 3 নম্বরে মনে রাখবা 3 নম্বরটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। তাহলে 3টা ছন্দ পেলাম, গদ্য ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষর ছন্দ। প্রত্যেকটাতেই 4টা করে কবিতা আছে, প্রত্যেকটাতেই কয়টা করে ভাইয়া? 4টা করে কবিতা আছে। তাহলে এই 4টা করে কবিতা তুমি মাথায় রাখবা কিভাবে? মাথায় রাখবা 4টা করে কবিতা মাথায় রাখবা এইভাবে যে গদ্য, মাত্রা এবং অক্ষরবৃত্ত মাত্রা মনে রাখার উপায় এই যে এইভাবে মাথায় রাখবা। কিভাবে মাথায় রাখবা দেখো, প্রথম মাত্রাবৃত্ত ছন্দটা মাথায়, আচ্ছা লাল কালারটাই দিতে হবে। মাত্রাবৃত্তটা মনে রাখবা, মাত্রাবৃত্ত, এই মাত্রাবৃত্তটা মনে রাখবা এইরকম করে যে আসো মা প্রবি, আসো মা প্রবি, আসো মা প্রবি। এই আতে মনে রাখবা 18 বছর বয়স, আতে মনে রাখবা কি ভাইয়া? 18 বছর বয়স, আসো মা প্রবি 18 বছর বয়স। সোতে মনে রাখবা হচ্ছে সোনার তরী,
সোনার তরী। আর মাতে মনে রাখবা হচ্ছে মাত্রাবৃত্ত। মাতে কি মনে রাখবা ভাইয়া? মাতে মনে রাখবা মাত্রাবৃত্ত। আর প্রতে মনে রাখবা কি ভাইয়া? প্রতে মনে রাখবা হচ্ছে প্রতিদান কবিতাটি। আর বিতে মনে রাখবা কি ভাইয়া? বিতে মনে রাখবা হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা। তাহলে এই চারটা কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এই যে রিদিতা আপু বলেছেন মাত্রাবৃত্ত, ভেরি গুড। তাহলে মাত্রাবৃত্ত ছন্দ মনে রাখবা কি? আসমা কবি। আসমা কবি, 18 বছর বয়স, সোনার তরী, মাত্রাবৃত্ত, প্রতিদান, বিদ্রোহী, এই চারটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, তারপরে অক্ষরবৃত্ত ছন্দ মনে রাখবা। অক্ষরবৃত্ত ছন্দ মনে রাখবা কিভাবে? মনে রাখবা অপতা সুবি। কি মনে রাখবা ভাইয়া? অপতা সুবি। অপতা সুবি। অপতা সুবি। অতে মনে রাখবা, অতে মনে রাখবা অক্ষরবৃত্ত। পতে মনে রাখবা পদ্মা কবিতা। প মনে রাখবা পদ্মা কবিতা। আর তাতে মনে রাখবা তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে। আর সুতে মনে রাখবা সুচেতনা। সুচেতনা। আর বিতে মনে রাখবা বিভীষণের প্রতি মেঘনাদ। বিভূষণের প্রতি মেঘনাদ। প্রতি মেঘনাদ। এই চারটা মাথায় রাখবা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই চারটা কি মনে রাখো ভাইয়া? এই চারটা মাথায় রাখবা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে আমরা পেয়েছি কি কি পেলাম? এখানে পেলাম হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত চারটা, মাত্রাবৃত্ত ছন্দে আমরা পেয়েছি চারটা। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি ভাইয়া? সেগুলো হচ্ছে গদ্য ছন্দে রচিত। সেগুলো কি? সেগুলো হচ্ছে গদ্য ছন্দে রচিত। আচ্ছা, আশা করছি তোমরা পারবা। আরে বাবা, দেখা যাচ্ছে না। এই ফোনে এই একটি সমস্যা যে কিছু সময় ক্লাস হলেই কোনো প্রবলেম ক্রিয়েট হবেই। কি এক অবস্থা দেখছো না? নেট প্রবলেম। আচ্ছা 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 আচ্ছা, এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আপনি কোথায় আছেন? আচ্ছা, ভিতরে একটু আসেন কাইন্ডলি, আমার লাইভ ক্লাস চলছে তো ভাই। আচ্ছা এখন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন একটু কাইন্ডলি একটু যুক্ত হয়ে নাও। এখন আশা করছি যে এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন, আচ্ছা আবার বোঝাচ্ছি, আবার ঠিক আছে। এখন দেখো সবকিছু, এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত একটু কাইন্ডলি জানাও তো। আর আমি মাইক্রোফোনটা এখন লাগাই দিচ্ছি। দেখো তো মাইক্রোফোনটা এখন মিলে। আচ্ছা, এখন আমাকে একটু দ্রুত একটু বলো তো ভাইয়া যে এখন সবকিছু শুনতে পাচ্ছ কিনা।
এখন আমাকে একটু দ্রুত একটু জানাও যে এখন আমার কথা আগের চেয়ে কি সুন্দরভাবে শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মাইক্রোফোনটা লাগিয়ে নিয়েছি, এখন শুনতে পাবা। আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা আমরা তাহলে 8 নাম্বারটা বললাম যে অপতা সুবি মানেই অক্ষরবৃত্ত। অপতা সুবি, অতে অক্ষরবৃত্ত, পতে পদ্মা কবিতা, তাতে তাহারই পরে মনে, সুতে সুচেতনা, আর বিতে বিভীষণের প্রতি মেঘনাদ। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা তারপরে 9 নাম্বার প্রশ্নটা দেখো, মনোনয়নের সন্ধি বিচ্ছেদ। এই মনোনয়নের সন্ধি বিচ্ছেদ কি হবে? মন যোগ নয়ন, মনোযোগ নয়ন, মনন যোগ অয়ন, মন যোগ নয়ন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো 9 নাম্বার দেখো, মনোনয়ন। আমরা জানি 9 নাম্বার একটি বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি চিনবো কিভাবে? মাথায় রাখবা বিসর্গ সন্ধিতে এই যে কথাটা মনে রাখবা, 3 সরাও। দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা যাচ্ছে, মনে রাখবা 3 সরাও ইকুয়াল টু বিসর্গ দিবা, দিয়ে তোমার যা আছে তাই বসিয়ে দিবা। 3 সরাও মানে এই 3 স, তালব্য স, দন্তের স এবং হচ্ছে মূর্ধন্য স। আর রাতে মনে রাখবা র, রেফ, রফলা, আর ওতে মনে রাখবা ও এবং ওকার। কোন শব্দে যদি এইগুলো থাকে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, রেফ, রফলা ও ওকার, এরা যদি থাকে এদেরকে সরিয়ে জাস্ট বিসর্গ দিয়ে দিবা। এদেরকে সরিয়ে কি করবা? এদেরকে সরিয়ে জাস্ট বিসর্গ দিয়ে দিবা। যেমন এই যে মনোনয়ন, এই দেখো মনোনয়ন, এই মনোনয়নের মূল শব্দ কি ভাইয়া বলো তো? এখানে মন, তাহলে মনের সাথে ওকার আছে, এটা বিসর্গ দিবা আর নয়নটা বসিয়ে দিবা, নয়ন। তাহলে এটাই হচ্ছে মনোনয়ন। তাইলে ডি নাম্বার উত্তর যারা করেছো, এই তো 9 নাম্বারের ডি, আলমিনা আপু, মাহফুজ আলম 9 নাম্বারের ডি, ভেরি গুড। তাহলে মাথায় রাখবা 3 সরাও, তালব্য স, মূর্ধন্য স, দন্তেশ্বর, র, রেফ, র ফলা, র ওকার, ও ওকার, এদের সরিয়ে কি দিবা? বিসর্গ দিবা। যেমন মনোনয়ন, মন যোগ নয়ন। আচ্ছা ঠিক তেমনি ভাবে যদি আমি বলতাম দুর্বার, তাহলে আগে দিতাম কি? দু প্লাস হচ্ছে বার, দুর্বার। যদি বলতাম যদি তোমাকে মনোনয়ন দিয়ে যদি আমি বলতাম মনোযোগ, তাহলে কি দিতাম? এই যে মন বিসর্গ প্লাস যোগ, মনোযোগ। আচ্ছা ঠিক তেমনি ভাবে যদি আমি তোমাদের বলতাম আশীর্বাদ, তাহলে কি দিতা? এখানে আশি বিসর্গ প্লাস বাদ। ঠিক তেমনি ভাবে যদি বলতাম তপবন, তাহলে কি মনে রাখতা? তপ ইকুয়াল টু বন, তপবন। ঠিক তেমনি ভাবে যদি আমি আরো বলতাম যে, যদি বলি তোমাদের তিরোধান, তাহলে কি দিতে হচ্ছে এই যে তীর বিসর্গ প্লাস হচ্ছে দান, তাহলে এটা ওকার দিয়ে গেল। আচ্ছা এরপরে যদি আমি তোমাদের যদি বলতাম যে তোমাদের যদি এইরকম করে দিতাম যে আবিষ্কার, তাহলে কি দিতা? এখানে দিতে হচ্ছে আবি প্লাস বিসর্গ প্লাস কার, আবিষ্কার। আশা করছি তোমাদের বিসর্গ সন্ধি নিয়ে সমস্যা থাকার কথা না, অনায়াসেই উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো 11 নাম্বার প্রশ্ন, 10 নাম্বার প্রশ্ন, যে কোনটি সঠিক বানান? পিপিলিকা, বলো তো।
10 নম্বরের কোনটি সঠিক? 10 নম্বরের কোনটি সঠিক বলো তো দেখি। দশ নম্বর প্রশ্নটা দেখি। আচ্ছা, আলমিনা আপু বলছেন 10-এর ক, শাহরিয়ার শিমুল বলছেন 10-এর ক। আচ্ছা, সবাই একটু দ্রুত একটু বলো। আচ্ছা, আমরা জানি পিপিলিকা, মাথায় রাখবা পিপিলিকা, প্রথমে ঋষিকার হবে, পরে দীর্ঘিকার হবে, পিপিলিকা। আর আমরা বানান নিয়ে আরেকটু তথ্য বলি। বানান, এই বানান নিয়ে মনে রাখবা, পৃথিবীতে যে সকল শব্দ দূর অথবা দূরত্ব বোঝায়, দূর অথবা দূরত্ব বোঝায়, সেই সকল শব্দেই হস্যু ঋকার দিব। আর দূর অথবা দূরত্ব যদি না বোঝায়, সেই সকল শব্দে হস্যুকার দিব। দূর অথবা দূরত্ব, দূর অথবা যদি দূরত্ব প্রকাশ করে, সেই সকল শব্দেই হস্যু ঋকার দিব। আর যদি দূর অথবা দূরত্ব না বোঝায়, দীর্ঘকার দিব। কেমন? আমি বললাম যে দুর্ঘটনা, দুর্ঘটনা, এই একটা শব্দ লিখছি আর এই একটা লিখেছি, দুর্ঘটনা, দুইটা লিখেছি। তাহলে এখানের মধ্যে দেখো, দুর্ঘটনা, দুর্নীতি, এগুলো দ্বারা কি কোনো দূরত্ব বা দূর বা দূরত্ব বোঝাচ্ছে? এগুলো দ্বারা কি কোনো দূর বা দূরত্ব বোঝাচ্ছে? দূরত্ব বোঝাচ্ছে না, তাই এটি এইটা নাম্বার উত্তর। আর যদি তোমাকে এরকম দিত, এরকম যদি বলতো যে যে সকল শব্দ দ্বারা দূরত্ব বোঝাবে, সেই সকল শব্দেই খালি আমরা এই দূর শব্দটা এইভাবে লিখবো, এই হস্য ঋকার দিয়ে দিব। আর যেমন তারপরে দুর্নীতি, দুর্নীতি কিন্তু এইরকম করে লিখতে হবে, হস্যকার দিয়ে। দুর্নীতি দূরত্ব বোঝাচ্ছে না। আচ্ছা, পৃথিবীতে যত অঞ্জলি যুক্ত শব্দ আছে, তার প্রত্যেকটিতে ঋষিকার দিব। শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শুভেচ্ছাঞ্জলি, যত অঞ্জলি আছে, পৃথিবীতে যত জীবী যুক্ত আছে, জীবী, তার প্রত্যেকটাতেই দীর্ঘইকার দিব। পেশাজীবী, আইনজীবী, শ্রমিকজীবী। জাস্ট একটা কথা মাথায় রাখবো, এই যে জীবিকা, জীবিকা, জীবিকা শব্দে প্রথমটাতে দীর্ঘইকার হবে, শেষেরটাতে ঋষিকার হবে। এটি একটু মাথায় রাখবা, জীবিকাতে। আচ্ছা, তাহলে অনায়াসে উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। 11 নম্বর বলো, নতুবা। এই যে নতুবা, নতুবা একটি কোন পদ? অব্যয় পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ। 11 নম্বর, 11 নম্বর প্রশ্নটা বলো তো, নতুবা কোন পদ? এগারো নম্বরটা। আচ্ছা, আলমিনা আপু বলেছেন অব্যয়। এই তো আমরা বলেছি এবং, কিন্তু, নতুবা, বরং, তথাপি, এটি একটি অব্যয় পদ। 11 নম্বরটা এটি একটি অব্যয় পদ। আচ্ছা, 12 নম্বর, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের নাটক হিসেবে সমর্থনযোগ্য? ব্যথার দান, ঝিলিমিলি, কুহেলিকা, রাজবন্দির জবানবন্দি। 12 নম্বর প্রশ্ন দেখো, নিজের কোনটি কাজী নজরুল ইসলামের নাটক হিসেবে সমর্থনযোগ্য? 12 নম্বর প্রশ্ন বলো দেখি, কোনটি নাটক হিসেবে সমর্থনযোগ্য? কোনটি নাটক হিসেবে সমর্থনযোগ্য? কোনটি নাটক হিসেবে সমর্থনযোগ্য? বলো দেখি, আমরা জানি। আচ্ছা, 12 নম্বরের বি, বি মনে রাখবা, ঝিলিমিলি, আলেয়া, এরা হচ্ছে নাটক। ঝিলিমিলি, আলেয়া, এরা হচ্ছে নাটক। আর কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস আছে, 3টি উপন্যাসটা মাথায় রাখবা, যে এরকম করে মাথায় রাখবা, কুহেলিকা নামক এক মেয়ে, কুহেলিকা নামক এক মেয়ে মৃত্যু ক্ষুধায়, এই মৃত্যু ক্ষুধায়, মৃত্যু ক্ষুধায়
মৃত্যু ক্ষুধায় বাদন হারা হয়ে গেছে, বাদন হারা হয়ে গেছে। কুহিল, এটা তিনটা হচ্ছে উপন্যাস। এই তিনটা কি ভাইয়া? এই তিনটা হচ্ছে উপন্যাস। কুহিলিকা নামক এক মেয়ে মৃত্যু ক্ষুধায় বাদন হারা হয়ে গেছে। আর আলিয়া ঝিলিমিলি আর একটা হচ্ছে নাটক। 13 নম্বর প্রশ্ন দেখো, ইয়ে क्या बात है मैं आप जेल खानाয়, ইয়ে क्या बात है आप जेल खाना में উক্তিটি কাকে করা হয়েছিল? উক্তিটি বঙ্গবন্ধু। এটা এখন আর ওইভাবে দরকার নেই, বঙ্গবন্ধুটা তো 13 নম্বর প্রশ্নটা আমরা জানি আগে। আচ্ছা 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নটা দেখো, দয়া করে আমাকে কিছু টাকা দিন। তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা আগে হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া হয়েছিল। দয়া করে আমাকে কিছু টাকা দিন, এটি কোন ধরনের বাক্য? এটি কি অনুজ্ঞাবাচক, এটি কি বিস্ময়বাচক, এটি কি প্রশ্নবাচক, নাকি এটি একটি নেতিবাচক? দয়া করে আমাকে কিছু টাকা দিন, দয়া করে আমাকে কিছু টাকা দিন। দয়া করে আমাকে কিছু টাকা দিন, এটি কোন ধরনের বাক্য? 14 নম্বর মাথায় রাখবা, 14 নম্বরে একটি অনুজ্ঞাবাচক। অনুজ্ঞা, অনুজ্ঞা বলতে কি বোঝায়? যে সেন্টেন্সের 5টি আদেশ, 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 উপদেশ, আদেশ, উপদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুরোধ, আদেশ, উপদেশ, অনুরোধ, বিস্ময়, বিস্ময়, আদেশ, উপদেশ, অনুরোধ, বিস্ময়, এরা হচ্ছে 5 রকমের উক্তিপদ, মানে 5 রকমের সেন্টেন্স গঠন করে, তাদেরকে বলা হয় অনুজ্ঞা। যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, বিস্ময়, অনুরোধ এইগুলো যদি প্রকাশ করে সেটা হয় অনুজ্ঞা। আর অনুজ্ঞা হয় কোন পদ? মধ্যম পুরুষের। অনুজ্ঞা হয় কি? মধ্যম পুরুষের। অনুজ্ঞা হয় হচ্ছে মধ্যম পুরুষের, এবং অনুজ্ঞা হয় বর্তমান এবং ভবিষ্যৎকালের। বর্তমান, বর্তমান ও ভবিষ্যৎকালের, বর্তমান এবং ভবিষ্যৎকালের অনুজ্ঞা হয়। তাই এটি দয়া করে আমাকে কিছু টাকা দিন, যেহেতু এটি একটি অনুরোধ করা হচ্ছে, তাই এটি অনুজ্ঞাবাচক শব্দ, তাই এটি একটি অনুজ্ঞাবাচক বাক্য। আশা করছি 14 নম্বর বুঝতে পেরেছো। 15 নম্বরটা বলো, নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্বে, শব্দতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, বাক্যতত্ত্বে। এই প্রশ্নটা যদি না পারো তাহলে কিন্তু একবারে মানে লাইভেই মার শুরু করব। বলো, নত্যবিধান সত্যবিধান কোন তত্ত্বে আলোচিত হয়? নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? বলো দেখি সবাই, নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? অর্থতত্ত্বে, নাকি শব্দতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, নাকি বাক্যতত্ত্বে? আমরা জানি এই নত্য এবং হচ্ছে সত্য, এই নত্য এবং হচ্ছে সত্য কেবল তৎসম, কেবল তৎসম এবং সংস্কৃত শব্দেই প্রযোজ্য। তৎসম এবং সংস্কৃত শব্দেই নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য। আমরা জানি তত্ত্ব হচ্ছে 4 প্রকার। তত্ত্ব কত প্রকার? 4 প্রকার। একটা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, অর্থাৎ ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই 4টা তত্ত্বের মধ্যে নত্যবিধান সত্যবিধান কোন তত্ত্বে আলোচিত? 15 নম্বর উত্তর আমাদের মাহফুজ আলম বলেছেন 15B বলেছেন শব্দতত্ত্বে। আলমিনা আপু বলেছেন শব্দতত্ত্বে। আরে বাবা, তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, পড়াশোনা না করতে করতে ভুলে গেছো। আমরা জানি কোন শব্দে যদি ধ্বনি, ধ্বনি, বর্ণ, ধ্বনি, বর্ণ, শব্দ, শব্দ, ধ্বনি, বর্ণ, ধ্বনি, বর্ণ, অক্ষর, মনে রাখবা, ধ্বনি, বর্ণ, অক্ষর যুক্ত থাকে, সেটি হয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আর নত্যবিধান, নত্য, সত্যবিধান এবং সন্ধি, এই সন্ধি এরা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? এরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। তাই 15 নম্বরে সি। প্রশ্ন ভুলে গেলে চলবে না আপু, পরীক্ষা সামনে চলে আসছে, এখন ভুলে গেলে কি চলবে? বলো।
এই তো অপূর্ব দাস বলেছেন সি, এই তো মাহফুজ আলম। আচ্ছা, তাই মাথায় রাখবা ভাইয়া যে নত্যবিধান সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, নত্য সত্য তত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এটুকু মাথায় রাখতে হবে। ভুলে গেলে কি চলবে? যদি সন্ধি বলতো সেটা হতে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই কোন পদ? সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই কি? এটি উপসর্গ নাকি অনুসর্গ নাকি বিশেষ্য নাকি বিশেষণ? দেখি তোমরা 16 নাম্বারটা জানো কিনা। সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই কি? উপসর্গ, অনুসর্গ, বিশেষ্য, বিশেষণ? বলো তো সবাই। সত্য বই মিথ্যা বলবো না, 16 নম্বরের দেখি। দেখো আমরা শুধু একজনের উত্তর পাচ্ছি, সত্য বই মিথ্যা বলবো না। এই বইটা কি? এই বইটা সত্য বই মিথ্যা বলবো না, এটি একটি অনুসর্গ। এটি একটি কি ভাইয়া? এটি একটি অনুসর্গ। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় শব্দ। অনুসর্গের অপর নাম কি ভাইয়া? অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় শব্দ। প্রবচনীয়, কর্মপ্রবচনীয় শব্দ, অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় শব্দ। এটা বিভক্তির মতো বসে, কিন্তু বিভক্তি শব্দের শেষে বসে, আর এই অনুসর্গগুলো শব্দের মাঝে টাজে বসতে পারে। এটা মাথায় রাখতে হবে, এটা একটা বিশেষ্য বা বিশেষণ নয়, এটি একটি অনুসর্গ। সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই একটি অনুসর্গ পদ। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় শব্দ। মাথায় রাখতে হবে। এই যে আলমিনা আপু পড়াশোনা হচ্ছে না, শাহরিয়ার শিমুল পড়াশোনা হচ্ছে না, অপূর্ব দাস পড়াশোনা হচ্ছে না, কিন্তু কেমনে কি কি পড়ো বলো? সামনে পরীক্ষা চলে আসছে, জিদ হচ্ছে না? জিদ করতে হবে। আমাকে পড়তে পড়তে হরান হয়ে যেতে হবে যে আমাকে সফল হতেই হবে, এ রাস্তায় আমাকে জয়ী হতেই হবে। পরিশ্রম কাউকে ফাঁকি দিয়ে আসেনি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না, অতএব পরিশ্রম তোমাকেও ফাঁকি দিবে না। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু করো, ইনশাআল্লাহ সফল হবেই হবে। মাথায় রাখতে হবে, সত্য বই মিথ্যা বলবো না, এটি একটি অনুসর্গ। নিকুঞ্জ শব্দের অর্থ কি? 17 নাম্বার। এটি কি নিকুঞ্জ মানে বিছানা নাকি পায়খানা নাকি বাগান নাকি আকাশ? এখন এই শব্দগুলো দ্রুত দেখি, যারা আছো, নিকুঞ্জ শব্দের অর্থ কি বলো তো দেখি এখন। নিকুঞ্জ দ্রুত দাও, 17 নাম্বার প্রশ্নের উত্তর। নিকুঞ্জ, 17 নাম্বারটা বলো, নিকুঞ্জ শব্দের অর্থ কি? বিছানা, পায়খানা, বাগান, আকাশ। নিকুঞ্জ বলো দেখি, নিকুঞ্জ। 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন। অপূর্ব বলেছেন বাগান, ভেরি গুড। তারপরে দেখি নিকুঞ্জ শব্দের অর্থ কি? নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান। মাথায় রাখবেন, নিকুঞ্জ মানেই হচ্ছে নিকুঞ্জ মানেই কি ভাইয়া? নিকুঞ্জ মানেই বাগান। আচ্ছা, যারা বাগান দিয়েছো অসংখ্য ধন্যবাদ। বালিকা বিদ্যালয় 18 নাম্বার দেখি। আমি এখানে বালিকা বিদ্যালয়, এখানে কাকে প্রশ্ন ধরবো বলো দেখি? বালিকা বিদ্যালয়, আলমিনা, আলমিনা তুমি বলো তো দেখি, বালিকা বিদ্যালয় এটা কোন সমাস? চতুর্থ তৎপুরুষ সমাস, ষষ্ঠ তৎপুরুষ, সাধারণ কর্মধারয়, বহুব্রীহি সমাস। বালিকা বিদ্যালয় বলো তো দেখি। বলো 18 নম্বর প্রশ্ন দেখি। যা আলমিনা তুমি তুমি একে একে ধরবো আমি। আলমিনা আপু বলো যে আছে, তারপরে আমি এখানে যাকে দেখতে পাচ্ছি তাকেই ধরবো পরবর্তী প্রশ্ন। দেখি বলো, বালিকা বিদ্যালয় কোন সমাস?
বলো রে বাবা, এত সময় লাগলে হবে? বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, জন্য বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। তাহলে কোনটা হবে? বালিকাদের জন্য বিদ্যালয়। এইটা দেখো, বালিকাদের জন্য বিদ্যালয়, এটি কি বালিকাদের জন্য বিদ্যালয়। আমরা জানি যে সমাসটা আমরা জানি, এক নম্বরে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসটা দুই পদে প্রদান হয়, উভয় পদে প্রদান হয়। দুইটা যদি পদ থাকে উভয় পদে প্রদান হয়। আমরা জানি কর্মদ্বারাই সমাস, কর্মদ্বারাই সমাসের দুইটা পদ থাকে, দুইটা পদই প্রদান না হয় যে কোনো একটা পদ প্রদান হয়, তাহলে সেটা হয় কর্মদ্বারাই সমাস। আর আমরা জানি বহুব্রীহি সমাস, দুইটি তিনটি চারটি যত পদ থাকে এটার কোনো পদই প্রদান নয়, কোনো পদই প্রদান না হয়ে অন্য পদ প্রদান হয়। অন্য পদ যখন প্রদান হয় সেটা হয় বহুব্রীহি সমাস। আর তৎপুরুষ সমাস কি? তৎপুরুষ সমাস মানেই যেটা যে সমাসের পূর্ব পদে বিভক্তি থাকে, পূর্ব পদে বিভক্তি থাকে, পূর্ব পদে বিভক্তি যুক্ত থাকে, সেটি হয় তৎপুরুষ সমাস। কর্মদ্বারয় সমাস কি ভাইয়া? সেটা তো বললাম, এক পদ প্রদান হয়, মানে শেষ পদ প্রদান হয়। তারপরে আছে কি দ্বিগু সমাস। এই যে দ্বিগু সমাসটা হয় কি ভাইয়া? দ্বিগু সমাস পূর্বপদ সংখ্যাবাচক থাকে, পূর্বপদ সংখ্যাবাচক থাকে, পূর্বপদ সংখ্যাবাচক থাকে এবং পরপদে যা থাকে, অর্থাৎ পরপদের সাথে পূর্বপদের সত্য প্রকাশ করে, সত্য প্রকাশ করে, পূর্বপদের সাথে পরপদের সত্য প্রকাশ করে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। অব্যয়ীভাব সমাস কি ভাইয়া? অব্যয়ীভাব সমাস, এই অব্যয়ীভাব সমাসটা পূর্বপদে কি থাকে? উপসর্গ থাকে, পূর্বপদে উপসর্গ থাকে, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে এটা কি হবে? এটি 18 নম্বরটা হবে চতুর্থ তৎপুরুষ সমাস। কারণ এই যে আমরা জানি কে রে জন্য যদি কোনো, আমরা জানি কে রে জন্য কোন বিভক্তি? চতুর্থ বিভক্তি। তাহলে চতুর্থ বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয়েছে তাকে চতুর্থ তৎপুরুষ সমাস। তাই বালিকার জন্য বিদ্যালয় এটি চতুর্থ তৎপুরুষ সমাস। তাই এটি কি ভাইয়া? এটি চতুর্থ তৎপুরুষ সমাস, মাথায় রাখবা, ভুলে গেলে চলবে না। 19 নাম্বার, বাংলা বর্ণমালায় কোন কোডভুক্ত? বিসিডি কোড, অ্যাস্কি কোড, ইউনিকোড, ইএমসিডিআইসি কোড। বলো দেখি, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বিসিডি কোড, অ্যাস্কি কোড, ইউনিকোড, ইবিসিডিআইসি কোড। বলো দেখি, 19 নম্বরে অপূর্ব বলেছেন অ্যাস্কি কোড। আচ্ছা দেখি তোমাদের মতে কি মনে হচ্ছে, কোন কোড হবে? বাংলা কোড, এই বাংলা বর্ণমালা হচ্ছে ইউনিকোডের মধ্যে অন্তর্ভুক্ত। ইউনিকোডের কথা বলা হয় যে ইউনিকোডের সংখ্যা হচ্ছে, ভুলে গেছি ইউনিকোডের সংখ্যা কত জানি, বলে গেছি 36,000 কত জানি বর্ণমালা যুক্ত থাকে। ইউনিকোড, বাংলা বর্ণমালা ইউনিকোডের অন্তর্ভুক্ত। তাহলে 20 নাম্বার, আমরা 19 নাম্বার প্রশ্ন ইউনিকোড। 20 নাম্বারটা প্রশ্নটা দেখতে পাচ্ছ কিনা? আমরা এইদিকে একটু ফন্ট করে দিতে পারি। হ্যাঁ 20 নাম্বারে তাহলে কি হবে ভাইয়া? ইউনিকোড, মানে 19 নাম্বার ইউনিকোড। বিশ নাম্বারটা একটু দেখো, 20 নাম্বারটা কোনটি সার্বজনিক গেট? সার্বজনিক গেট কোনটি? সার্বজনিক গেট কোনটি? সার্বজনিক গেট এটি একটি ন্যান গেট। সার্বজনীন গেট হয় যেটি একাধিক কোডের, মানে একাধিক বলা হয় গেটের সমন্বয়ে গঠিত, তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। এটি ন্যান গেট। ন্যান গেট গঠিত হয়েছে নর গেট এবং অ্যান গেট মিলে ন্যান গেট। আর নর গেটও কিন্তু সার্বজনীন গেট। এখানে দুটি অপশনই রাইট আছে। 21 নম্বর বলো, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? ক্যাপ্টেন ক্লেটন, মানে গোশকের, ক্লাইভের, উমিচাঁদের। এই প্রশ্নটা দেখি একটু বলো। 21 নাম্বার, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম উক্তিটি কার? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম উক্তিটি কার? ক্যাপ্টেন ক্লেটন, গোশকের, ক্লাইভের, উমিচাঁদের। সবাই একটু দ্রুত একটু জানায় দাও
যে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? হ্যাঁ, এই তো অপূর্ব দাস 20-এর বি, ভেরি গুড। 21 নাম্বারটা বলো দেখি। 21 নম্বরটা প্রশ্নটা বলো দেখি। আচ্ছা, মাহফুজ আলম বলেছেন 21-এ এ ক্যাপ্টেন ক্লেটনের। আচ্ছা, আমরা আজকের মতো আপাতত এখানেই শেষ করে দেই। 20টা এমসিকিউ আমরা সমাধান করে ফেলছি। 150টা এমসিকিউ আছে। 150টা এমসিকিউ আমরা সবগুলো এখানে রেখে দিয়েছি, যেগুলো প্রায় গুরুত্বপূর্ণ আসার মতো আর কি। আমরা পর্যায়ক্রমে এখন বেশিরভাগই এমসিকিউ গুলো সলভ করতে হবে, যাতে আমাদের মাথাটা রিমাইন্ড ফ্রেশ হয়ে যায়। তাহলে 21 নম্বরে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম উক্তিটি কার? ক্যাপ্টেন ক্লেটন নাকি ঘোষকের নাকি লর্ড ক্লাইভ নাকি হচ্ছে উমিচাঁদের? আচ্ছা, তাহলে ক্যাপ্টেন ক্লেটন, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম উক্তিটি করেছেন ক্যাপ্টেন ক্লেটন। তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আজকে শেষ করব। বলো তো, এই কোম্পানির ডাক্তার কে ছিলেন? কোম্পানির ডাক্তার কে ছিলেন? এই প্রশ্নটার উত্তর সবাই দাও তো দেখি। কোম্পানির ডাক্তার কে ছিলেন? সিরাজউদ্দৌলা নাটকের কোম্পানির ডাক্তার কে ছিলেন? প্রশ্নটা সবাই একটু লিখে আমাকে বলো দেখি, কোম্পানির ডাক্তার কে ছিলেন? আর আজকে আপাতত এখানেই শেষ করি, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। বলো দেখি যে সিরাজউদ্দৌলা নাটকের কোম্পানির ডাক্তার কে ছিলেন? কোম্পানির ডাক্তার কে ছিলেন? সিরাজউদ্দৌলা নাটকের কোম্পানির ডক্টর বা ডাক্তার কে ছিলেন? বলো সবাই, একটু দ্রুত একটু উত্তর করে দাও। মনে নেই? সিরাজউদ্দৌলা নাটকের ডক্টর কে ছিলেন? সিরাজউদ্দৌলা নাটকের ডক্টর ছিলেন এই যে উমিচাঁদ না হলওয়েল? বলো, হলওয়েল। বলো তো দেখি, দুইটা অপশনে নিয়ে আসলাম, উমিচাঁদ না হলওয়েল? বলো তো দেখি, কোম্পানির ডক্টর কে ছিলেন, হলওয়েল নাকি উমিচাঁদ?